গভীর কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আর সেই কার্যসিদ্ধি করতে সে খুব ব্যস্ত রয়েছে রাত দিন। যখন তখন প্রাসাদ থেকে বাইরে যাচ্ছে, সকালে বা দিনে যখন ইচ্ছা তখন। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি তোমাকে যা যা করতে বলেছিলাম সেসব করেছো তো? হ্যাঁ পিতামশাই, আমি আপনার আদেশ মতো সব কাজ যথাযথ সময় করে ফেলেছি। আমার কাছে এখন একটি মুহূর্তেরও অনেক মূল্য, তাই আমি কি ব্যাপার কি, এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও লতা মার পরীকে এখনো কেন ফিরতে দেখছি না? ওরা কি রাজপুত্র? চলো, ওনাকে আমরা সাহায্য করি, চলো। রাজপ্রাসাদের অলিন্দ ভোর হওয়ার ঠিক আগ মুহূর্ত। রানী মধুবালা উন্মাদের মতো হাত দিয়ে বসেছিল, আর সেই মুহূর্তে আপনি আমাদের এত বড় উপকার করলেন। এটা তো আমরা আপনার এই উপকারটা আমরা কোনোদিনও ভুলবো না। আরে নানা, তন্ত্রমাতার কুটিরের বাইরে দূরের একটি গাছের পেছনে লুকিয়ে ছিল রাজেশ। সে দেখল রানী মধুবালা তন্ত্রমাতার কাছ থেকে একটা শিকড় হাতে নিয়ে বেরিয়ে আসছে। দ্রুত চলো জেসমিন, আজ রাতের মধ্যে রাজপুত্রকে শিকড় স্পর্শ করাতে হবে। তারপর দেখবে কেমন করে রাজপুত্র নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনে। এ কি, রানীর হাতে ওটা আমি কি দেখতে পাচ্ছি? মন্ত্রপুত কোনো গাছের শিকড়? ওই তন্ত্রমাতার কাছ থেকে মন্ত্রপুত এক শিকড় নিয়ে বেরিয়েছে মহারানী আর রাজকন্যা। রানী আবার কোন ভয়ানক ষড়যন্ত্র নিয়ে প্রাসাদে ফিরছে? তার হাতে থাকা শিকড় নিশ্চয়ই কোনো মরণাস্ত্র, যেটা দিয়ে রাজপুত্র অথবা চারুলতার মহা ক্ষতি করার পরিকল্পনা করেছে সে। কিন্তু আমি যেহেতু সবটা জেনে গেছি, তবে আমি কিছুতেই রানীর পরিকল্পনা সফল হতে দেব না। না, আমি কিছুতেই ষড়যন্ত্র সফল হতে দেব না। রানীর প্রাসাদে পৌঁছানোর আগেই আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু আমি তো এখন কারাগার থেকে পালানো আসামি, আমি তো প্রাসাদের ভেতরে ঢুকতে পারবো না। তাহলে মহারানীকে এত বড় অন্যায়ের কাছ থেকে কি করে বাধা দেব? একা আমি কি করব? রাজেশ গভীর চিন্তায় পড়ে গেল। সোনা পাখিকে সেই কবে আমি মধুপুরে পাঠিয়েছি বাবার কাছে খবর পাঠাতে এবং একটি খবর আমায় এনে দিতে, কিন্তু এখনো তো সোনা পাখির কোনো খোঁজই এলো না। সোনা পাখির অপেক্ষায় পথ চেয়ে বসে আছি, কিন্তু সোনা পাখির তো দেখাই পাচ্ছি না। সোনা পাখি কি মধুপুরে গিয়ে পৌঁছতে পেরেছে? বাবার সঙ্গে কি তার দেখা হয়েছে, নাকি সে বাবাকে সবটা বুঝিয়ে বলতে পারলো না? বাবা তো পশু পাখির ভাষায় বুঝতে পারে না, তবে সোনা পাখির কথা কি করে বুঝবে? আর আমিও তো সোনা পাখির কাছে কোনো চিঠিও লিখে পাঠালাম না। তাড়াহুড়োয় কত বড় একটা ভুল করে ফেলেছি। আহারে সোনা পাখি বেচারি অত দূর পথ পাড়ি দিয়ে গিয়েও কোনো কাজের কাজ করতে পারলো না। ওদিকে মার পরীকে পাঠালাম রাজপুত্র আর পিতামশের খোঁজ নিয়ে আসতে। আমি বা কেন এই ঘরে বন্দি হয়ে থাকবো এখন? আমাকে এবার এই ঘর থেকে বের হতেই হবে, আর জঙ্গলে থাকা রানীমা এবং ওর কুকর্মের সঙ্গে ওই তন্ত্রমাতার কুটিরটা খুঁজে বের করতেই হবে। এই কথা বলে চারুলতা পরিত্যক্ত মহলটি থেকে বেরিয়ে জঙ্গলের পথ দিয়ে এলোমেলো পায়ে হাঁটতে শুরু করে। জঙ্গলের আনাচে কানাচে রানীর কোনো গুপ্তচরেরা আবার রোদ পেতে নেই তো? আমাকে খুব সাবধানে পা ফেলতে হবে, একটা পাও ভুল জায়গায় ফেলা যাবে না। আর ওই তন্ত্রমাতার শক্তি সম্পর্কে আমার ধারণা অর্জন করতে হবে। তার শক্তির সঙ্গে লড়াই করতে পারে এমন শক্তির খোঁজে আমাকে খুঁজে বের করতেই হবে। নাই শুভ শক্তি হেরে গিয়ে জিতে যাবে ওই অশুভ শক্তি, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। রাজপুত্র তখন প্রজাদের সঙ্গে দেখা করতে গ্রামে এসেছিল। তোমাদের ঘাটতি পূরণ হয়েছে তো? চাষাবাদের কাজ শুরু করেছে তো? মাঠে ফসল রোপণ করার কাজ থেমে নেই তো আর? আগে রাজপুত্র, আমরা ইতিমধ্যে মাঠে চাষ করা শুরু করে দিয়েছি। আপনার উপরে আমরা চিরকৃতজ্ঞ। আপনি আমাদের এই দুঃসময়ে পাশে না দাঁড়ালে আমরা যে মহাবিপদে পড়ে যেতুম। হ্যাঁ রাজপুত্র, আমরা সত্যি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেই নিয়েছিলাম এ বছরটা আমাদের হয়তো প্রত্যেকেরই না খেয়ে মরতে হবে। প্রজারা মাথায় হাত দিয়ে বসেছিল, আর সেই মুহূর্তে আপনি আমাদের এত বড় উপকার করলেন। এটা তো আমরা আপনার এই উপকারটা আমরা কোনোদিনও ভুলবো না। আরে নানা, আপনারা এইভাবে বলবেন না দয়া করে। আপনারা শুধুমাত্র আপনাদের প্রাপ্যটুকু বুঝে নিয়েছেন, আর আমাদের তো উচিত আপনাদের প্রাপ্যটুকু সঠিক সময় সঠিক মতো বুঝিয়ে দেওয়া। বাহ, আপনার কথা শুনে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল রাজপুত্র।
আমাদের রাজা মশাইও ঠিক যেমন যেমন উদার, আপনার মনটাও তেমন উদার। আপনি আপনি আমাদের ভবিষ্যৎ রাজা হবেন এটা ভেবে আমরা মোটেই চিন্তিত নই। সত্যি সত্যি আমরা প্রজারা যুগে যুগে আপনাদের মতো সৎ আর ন্যায়পরায়ণ রাজার আশা করব। ধন্যবাদ আপনাদের। আপনাদের বলা এসব কথাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে সৎ পথে থেকে আপনাদের সাহায্য করার। আপনাদের এসব কথাগুলো আমাদেরকে প্রমাণিত করে সৎ পথে আপনাদেরকে সাহায্য করবার। আমরা রাজবাড়ির সকল মানুষ আপনাদের সবসময় আমাদের পাশে চাই। বিপদে আপদে সবসময় আপনারা আগে আমাদেরকে বোঝার চেষ্টা করবেন, আমাদের পাশ থেকে সরেও যাবেন না। ঠিক আছে রাজপুত্র। ঠিক আছে, তাহলে আজ আমি আসছি। আর হ্যাঁ, আপনাদের যা বলেছি আপনারা কিন্তু সেই মোতাবেক কাজ করবেন। আপনারা যে রাজবাড়ি থেকে সাহায্য পেয়ে বা রাজপুত্র থেকে সাহায্য পেয়েছেন চাষাবাদের কাজ শুরু করবার জন্য, এই কথা যেন মহারানীর কান অবধি না পৌঁছায়। না না, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার বলা কথা মতো সব কাজ হবে। চারুলতার বাবা তো আমার কোনো কথা না শুনে চলে গেল। সে তো আমাকে ঠিক মতো চিনতেই পারলো না। মনে হচ্ছে উনি হলো জরুরি কাজে গিয়েছে। দেখি ওনার কাজ কখন শেষ হয়, তারপর ওনার সঙ্গে বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে আমাকে। চারুলতার বাবা গ্রামের লোকজনদের সঙ্গে ভালো মন্দ আলাপচারিতা করতে থাকে। যেহেতু আমি এখন এই গায়ের মোড়ল আর তোমাদের পছন্দতেই আমি এই গায়ের মোড়ল হয়েছি, আমি আশা করব তোমাদের সুখ দুঃখের যে কোনো বিষয়ে তোমরা যখন তখন আমার সঙ্গে আলাপ করতে পারো। এই বিষয়ে কোনো সংকোচ করো না যেন। না না মোড়ল কর্তা, আপনি মোড়ল হওয়ার পর থেকে আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না, তাই আপনার কাছ থেকে কোনো নালিশ জানতেও প্রয়োজন হচ্ছে না আমাদের। আর এতদিন আমরা যাকে মোড়ল বেঁধে এসেছি তিনি তো আমাদের অনেক কিছুতে ঠকিয়েছেন। আমাদের পরিশ্রম করা অর্থ তিনি আত্মসাৎ করেছেন দিনের পর দিন, আর আমরাও এজন্য তার কাছে ঘন ঘন নালিশ জানিয়েছি, তবে তাতেও কোনো ফায়দা হয়নি। ঠিকই বলেছেন দাদা আপনি। যোগু দাদাকে যেদিন থেকে আমরা মোড়ল মেনেছি ঠিক সেদিন থেকে আমাদের আর্থিক দিক বা মানসিক দিক কোনো দিকেই অসুবিধে হয়নি। যোগু দাদার সঙ্গে মন খুলে দুটো কথা আমরা বলতেই পারি, বিপদে পড়লে তার সমাধানও পেতে পারি। এটাই তো চাই আমাদের। গ্রামের লোকে কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।